প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম। তো সমাজবিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের শিরোনাম হলো সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের লেকচারে চলে যাই। গত ক্লাসে আমরা পদ্ধতি, গবেষণা পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সমাজবিজ্ঞানে ব্যবহৃত কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব আমাদের সিলেবাস অনুসারে। যাই হোক, তাহলে প্রথমেই আছে সেটা হলো পর্যবেক্ষণ পদ্ধতি। বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বস্তু বা ঘটনা সুশৃঙ্খল ভাবে অবলোকন বা নিরীক্ষণ করাকে পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী ফিবি ইয়াং, আমেরিকান একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী ফিবি ইয়াং, তিনি তার একটি বই সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ, এই বইটাতে তিনি পর্যবেক্ষণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দৃশ্যমান ঘটনা বা বিষয়কে সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাই হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ পদ্ধতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হলো অংশগ্রহণহীন পর্যবেক্ষণ, তার মানে পার্টিসিপেন্ট অবজারভেশন এন্ড নন পার্টিসিপেন্ট অবজারভেশন। তাহলে সাধারণভাবে কোনো সমাজ বা সংস্কৃতির নানা আচরণ, রীতিনীতি ও কর্মকাণ্ড অংশগ্রহণের ভিত্তিতে ওই সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের যে কৌশল, সেটাকে বলা হয় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। বিস্তারিতভাবে যদি আমরা বলি, তাহলে আমরা প্রতিদিন যেই মানুষের জীবন প্রণালীর বিভিন্ন ঘটনা ঘটে থাকে, ওকে, তো এই মানুষের জীবন প্রণালীতে প্রত্যক্ষ যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কোনো গবেষক তার গবেষণা কার্য পরিচালনার জন্য গবেষণা, তিনি ওই ওই জনগোষ্ঠীর সাথে সরাসরি অংশগ্রহণ করে তার গবেষণা কার্য পরিচালনা করেন কোনো এলাকায়, তখন সেটাকে বলা হয় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। সামাজিক নৃবিজ্ঞানীরা মনে করেন, যেসব উপাদানের জন্য সংস্কৃতি গড়ে ওঠে সেসবের প্রকৃত তাৎপর্য একমাত্র ওইজন সমাজের ওইজনই জানে যিনি ওই সমাজের পরিবেশে বসবাস করে এবং পর্যবেক্ষণের মাধ্যমে তা অনুধাবন করতে পারে। ব্রিটিশ নৃবিজ্ঞানী ইভি টেইলর, তিনি বলেছেন, পর্যবেক্ষণ ও অংশগ্রহণের ফলে মানুষের সাথে সুসম্পর্ক স্থাপিত হয় বলে যোগাযোগের নতুন ধার উন্মোচিত হয়। মানব সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং এর অন্তর্নিহিত নানা সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে এই ধরনের অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ খুবই ফলপ্রসূ। এই হলো আমাদের অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ সম্পর্কে কথা। তারপরে দ্বিতীয় সেটা হলো অংশগ্রহণহীন পর্যবেক্ষণ বা নন পার্টিসিপেন্ট অবজারভেশন। অংশগ্রহণহীন পর্যবেক্ষণে গবেষক সম্পূর্ণ গোপন থেকে অথবা বহিস্থ তথ্য সংগ্রহকারী হিসেবে তথ্য সংগ্রহ করেন। তিনি পর্যবেক্ষণকৃত দলের কোনো তৎপরতায় অংশগ্রহণ করেন না কিংবা দলের সদস্য হওয়ার ইচ্ছাও তিনি প্রকাশ করেন না। বিশেষ কিছু সামাজিক বিষয় বিশ্লেষণে এই পদ্ধতি ব্যবহার করা হয় এবং এই পদ্ধতিকে বিশেষ কিছু সামাজিক বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্রে একমাত্র পদ্ধতি বলে, উপযোগী পদ্ধতি বলে বিবেচনা করা হয়। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোনো অপরাধী দলের কার্যক্রম বিশ্লেষণে অংশগ্রহণহীন পর্যবেক্ষণ। কারণ এখানে এটা এই জন্য বলা হচ্ছে যে, যেমন কেউ কোনো অপরাধী গোষ্ঠীর কার্যক্রম নিয়ে একটা পর্যবেক্ষণ বা একটা গবেষণা কার্য পরিচালনা করবে, এখন সে তো আর সেখানে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ করতে পারবে না। তো সেজন্য সে সেখানে অংশগ্রহণহীন পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। যাই হোক, তথ্য সংগ্রহ যে পর্যবেক্ষণ পদ্ধতি গেল, পর্যবেক্ষণ পদ্ধতির পর আমাদের সেটা হলো সামাজিক জরিপ পদ্ধতি। সামাজিক গবেষণার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহার করা হয়, সামাজিক জরিপ তার অন্যতম। জরিপ কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু সরেজমিনে দেখা, পরিমাপ বা নিরূপণ করা। কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্যাবলী সংগ্রহ, তথ্যাবলী ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুসন্ধান ও সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে সামাজিক জরিপ পদ্ধতি। ভারতীয় বিখ্যাত সমাজতাত্ত্বিক বিদ্যাধর অগ্নিহোত্রী, তিনি সামাজিক জরিপের সংজ্ঞায় বলেন, সামাজিক জরিপ হলো সামাজিক আচরণ ও সামাজিক সংগঠন সংশ্লিষ্ট সমস্যার নানা দিক নিয়ে সর্বাত্মক ঘটনা অনুসন্ধান। সমাজের বিভিন্ন বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই বাছাই ইত্যাদি ক্ষেত্রে জরিপ একটি কার্যকরী পদ্ধতি। বস্তুত জরিপ পদ্ধতির সাহায্যে কোনো একটি বিষয়ের সামগ্রিক চিত্র লাভ করা সম্ভব হয়। জরিপ পদ্ধতির সংজ্ঞা থেকে আমরা যে সকল বৈশিষ্ট্য দেখতে পাই সেগুলো হলো, জরিপ পদ্ধতি সামাজিক সমস্যা অনুধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি বর্ণনা, বিবরণ, উদ্ঘাটন ও ব্যাখ্যামূলক বিভিন্ন সামাজিক তথ্য সরবরাহ করে। এটি সামাজিক উন্নয়ন কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে। এটি প্রকল্প প্রণয়ন ও তত্ত্ব উন্নয়ন কল্পে ব্যবহৃত পরীক্ষামূলক নকশার ক্ষেত্র প্রস্তুত করে।
এটি বিশ্লেষণাধীন বিষয়ের একটি প্রতিনিধিত্বশীল অংশ হিসেবে কাজ করে। এই হলো জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য। জরিপ পদ্ধতি সামাজিক জরিপ কাজ সম্পাদনের জন্য গবেষককে গবেষণা কার্যে অনেকগুলো স্তর অতিক্রম করতে হয়। তো সেই স্তরগুলো কি আমরা সেটা যদি দেখি, সেই স্তরগুলো হলো: গবেষককে প্রথমে বিষয় নির্বাচন করতে হয়। নির্বাচিত বিষয়ে তথ্য সংগ্রহ বা এলাকা নির্বাচন ইত্যাদির জন্য পরিকল্পনা বা নকশা প্রণয়ন করতে হয়। এরপরে তাকে এলাকা নির্বাচন করতে হয় ওই পরিকল্পনা অনুযায়ী কোন এলাকায় সে গবেষণা কর্মটা করবে। তারপরে গবেষণা কর্ম করলেও ওই এলাকায় কতটুকু করবে বা সেখানে সেই অনুযায়ী তাকে পরিধি বা নমুনা নির্ধারণ করতে হয়। তারপরে সে অনুযায়ী তাকে পরিকল্পনা অনুযায়ী ওই পরিধি এবং নমুনা থেকে তথ্য সংগ্রহ করতে হয়। সংগৃহীত তথ্য তাকে শ্রেণীবিন্যাসকরণ, সারণী ও ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় এবং সর্বশেষ তিনি তার গবেষণা নির্বাচিত বিষয়ের ফলাফল উপস্থাপন করেন। এই হলো আমাদের সামাজিক জরিপ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তারপর আমরা যেটা দেখবো সেটা হলো কেস স্টাডি মেথড, যেটার বাংলা হলো ঘটনা অধ্যয়ন পদ্ধতি। সমাজ গবেষণা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ঘটনা অধ্যয়ন পদ্ধতি। ফরাসি সমাজতাত্ত্বিক ফ্রেডরিক লেফলে পারিবারিক বাজেট সম্পর্কে জানতে গিয়ে সামাজিক বিজ্ঞানী সর্বপ্রথম ঘটনা অনুধান পদ্ধতি প্রবর্তন করেন। পরবর্তীকালে ব্রিটিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার তার মানব জাতিতাত্ত্বিক গবেষণার ঘটনা অনুধান উপকরণাদি ব্যবহার করেন। মনোচিকিৎসক উইলিয়াম হিলি কিশোর অপরাধ সংক্রান্ত গবেষণায় ঘটনা অধ্যয়ন পদ্ধতি প্রয়োগ করেন। সাধারণত একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে উপনীত হওয়ার যে প্রচেষ্টা তাকে বলা হয় ঘটনা অধ্যয়ন পদ্ধতি। কোনো একটি বিশেষ পরিস্থিতি, গোষ্ঠী, সম্প্রদায়, প্রতিষ্ঠান এবং বিশেষ ব্যক্তিত্বের অধ্যয়নে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে কোনো একটি ঘটনার সকল দিক বিশ্লেষণ করা হয় এবং কোনো একজন ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের পূর্ণ বা একটি অংশের দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়। এই পদ্ধতি প্রয়োগের উদ্দেশ্য হলো এটি অনন্য সাধারণ বিষয়ের গবেষণার মাধ্যমে এই ধরনের অন্যান্য বিষয় সম্পর্কে একটি সামান্যীকরণে পৌঁছায়। এই পদ্ধতির মাধ্যমে পৌঁছানো যায়। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহের প্রধান যে কৌশলগুলো আছে সেগুলো হলো সাক্ষাৎকার, প্রশ্নমালা, তারপর অনুসূচি, ব্যক্তিগত চিঠিপত্র, রোজনামাচা, পত্রিকার প্রতিবেদন, জীবন ইতিহাস, আত্মজীবনী ইত্যাদি। নিচে এই ঘটনা অধ্যয়ন পদ্ধতির কথা আমরা বললাম। এই ঘটনা অধ্যয়ন পদ্ধতির কয়েকটা বৈশিষ্ট্য এখানে আমি তুলে ধরলাম। ঘটনা অনুধান পদ্ধতি হলো একটা ঘটনা বর্ণনা এবং ঘটনা উদ্ঘাটনমূলক অনুসন্ধান কৌশল। এটি এক বা একাধিক ব্যক্তি, দল, সমষ্টি, প্রতিষ্ঠান ঘটনা অবস্থাকে একক হিসেবে বিবেচনা করে। এটি একক সংশ্লিষ্ট সকল বিষয় সম্পর্কে গভীর ও বিস্তৃত জ্ঞান লাভ ও ব্যাখ্যায় সচেষ্ট। এই পদ্ধতি সমস্যার সমাধানে প্রয়োগমুখী পদ্ধতি হিসেবে কাজ করে। এই ছিল আমাদের কেস স্টাডি মেথড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তারপরে আমাদের যেটা আছে সেটা হলো তুলনামূলক পদ্ধতি। সমাজবিজ্ঞানের তুলনামূলক পদ্ধতি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ নৃবিজ্ঞানী ইভি টেইলর এবং জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার। এই পদ্ধতির যেটা মূল উদ্দেশ্য সেটা হলো বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির মিল ও অমিল যাচাই করে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হওয়া। একটি সামাজিক ঘটনার সাথে আরেকটি সামাজিক ঘটনার তুলনার মাধ্যমে দেখা যেতে পারে ওই ঘটনা দুটির মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা। একটি সমাজের ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান তথা গোটা সমাজ অন্য সমাজ থেকে কতটা ভিন্নমুখী, কতটা সমধর্মী সেই সম্পর্কে গবেষণা করতে হলে তুলনামূলক পদ্ধতির আশ্রয় নেওয়ার প্রয়োজন হয়। ডুরখেইমের মতে সমাজ বিজ্ঞান যেহেতু বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের সাহায্যে সামাজিক ঘটনার কার্যকারণ সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করে, সেহেতু এখানে তুলনামূলক পদ্ধতির প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। তুলনামূলক পদ্ধতির বিশেষ সুবিধা যেটা সেটা হলো পদ্ধতিটি বিভিন্ন সমাজের মধ্যে মিল অমিল বুঝতে আমাদেরকে সহায়তা করে। এর অধিকন্তু এটা সমাজভেদে মানুষের সামাজিক আচরণের মধ্যে কি ধরনের তারতম্য সৃষ্টি হয় তা জানা সম্ভব হতে পারে এই পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতিতে একই যুগের বিভিন্ন সমাজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা যেমনই সম্ভব, তেমনি একই সমাজের অতীত ও বর্তমানের মধ্যে অনুসন্ধান করা সম্ভব। এগুলো হলো তুলনামূলক পদ্ধতির সুবিধা। যাই হোক, তারপর আমাদের যেটা আছে সেটা হলো পরিসংখ্যান পদ্ধতি। সামাজিক বিষয়সমূহের মধ্যে সংখ্যাতাত্ত্বিক বিষয় বিশ্লেষণে পরিসংখ্যান পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকান প্রখ্যাত সমাজবিজ্ঞানী ফ্রাঙ্কলিন এইচ গিডিংস, এফ.এইচ. গিডিংস নামে যিনি পরিচিত, প্রথমে সমাজতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যানমূলক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন। এই পদ্ধতির দ্বারা বিভিন্ন সামাজিক ঘটনাবলীর মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের জন্য গাণিতিক পরিমাপ করা হয়। বস্তুত সামাজিক ঘটনার সংগৃহীত তথ্যকে সহজ ও অধিকতর ব্যবহার উপযোগী করে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য উপস্থাপন করা
পরিসংখ্যান পদ্ধতির অন্যতম কাজ। অনেকেই সংখ্যার মাধ্যমে সামাজিক তথ্য প্রকাশ জরুরি বলে মনে করেন। তাদের মধ্যে আমেরিকান সমাজবিজ্ঞানী লুন্ডবার্গ অন্যতম, যিনি সামাজিক পরিসংখ্যান পদ্ধতিটাকে সাপোর্ট করেন। তার মতে সামাজিক তথ্যের যথাযথ পরিমাপ ছাড়া সমাজবৈজ্ঞানিক সঠিক জ্ঞান অর্জন হতে পারে না। পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ দিন দিন বাড়ছে। এই পদ্ধতির সাহায্যে সমাজবিজ্ঞানীরা অপরাধ, দারিদ্র্য, মানবিক পরিপক্কতা সহ বয়স, সামাজিক স্তরবিন্যাসের মতো বিভিন্ন সামাজিক ঘটনার মধ্যে সম্পর্ক যাচাই করতে সচেষ্ট হন। উন্নয়নশীল সমাজ অধ্যয়নের জন্য পরিসংখ্যান পদ্ধতির গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যান পদ্ধতির কয়েকটা সুবিধা আমরা এখানে তুলে ধরছি। সেটা হলো, গবেষণায় বিষয়বস্তু ব্যাপক হলে পরিসংখ্যান পদ্ধতি খুবই সুবিধাজনক। পরিসংখ্যান পদ্ধতি গবেষণায় ভুল সিদ্ধান্তের রক্ষা কবচ হিসেবে কাজ করে। পরিসংখ্যান পদ্ধতি গবেষককে বস্তুনিষ্ঠ হতে সহায়তা করে। এই হলো পরিসংখ্যান পদ্ধতি সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তারপর আমরা যেটা দেখবো সেটা হলো ঐতিহাসিক পদ্ধতি। ইতিহাস বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তি নির্ভর গবেষণা প্রচেষ্টাকে ঐতিহাসিক পদ্ধতি বলা হয়। অতীতকালের সামাজিক ঘটনাবলীর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার প্রক্রিয়াকেই সমাজবিজ্ঞানে ঐতিহাসিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়। এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন ধরনের সামাজিক ঘটনা, সামাজিক প্রক্রিয়া এবং প্রাচীন সভ্যতার বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান সম্পর্কে পাঠ করা যায়। এছাড়া এর মাধ্যমে সমকালীন সামাজিক জীবনের গতি প্রকৃতি, উৎপত্তি, বৈশিষ্ট্য, পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। সমাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়াসে অনেক প্রখ্যাত সমাজবিজ্ঞানী ঐতিহাসিক পদ্ধতির আশ্রয় গ্রহণ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত, তারপরে আছেন প্রখ্যাত দার্শনিক অর্থনীতিবিদ কার্ল মার্কস, বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। যাই হোক, এই ঐতিহাসিক পদ্ধতির কথা আমরা এতক্ষণ যা বললাম, তো এই ঐতিহাসিক পদ্ধতির তথ্য সংগ্রহের যে উৎসগুলো আছে, সেই উৎসগুলো কি কি? সেই উৎসগুলো হলো রেকর্ডেড হিস্ট্রি বা লিখিত দলিল, অফিসিয়াল ডকুমেন্ট বা নথিপত্র, তারপর আছে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, জীবনী, আত্মজীবনী, এবং আছে ডায়েরি অ্যান্ড লেটার্স, ব্যক্তিগত ডায়েরি বা রোজনামচা এবং চিঠিপত্র। ওকে, এগুলো হলো ঐতিহাসিক পদ্ধতির জন্য সংগ্রহিত তথ্যের উৎসসমূহ। ওকে, এটা ছিল আমাদের ঐতিহাসিক পদ্ধতির কথা। তারপর আমরা যেটা দেখবো সেটা হলো, তারপর আমরা দেখবো দার্শনিক পদ্ধতি। সামাজিক বিজ্ঞানের আলোচনা অনুশীলনের ক্ষেত্রে দার্শনিক পদ্ধতি সবচেয়ে প্রাচীন, তার মানে সবচেয়ে প্রাচীন পদ্ধতি হলো দার্শনিক পদ্ধতি। আধুনিক সমাজ বিজ্ঞানের জনক ফরাসি সমাজতাত্ত্বিক অগাস্ট কোত, ইংরেজ সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার প্রমুখ তাদের আলোচনায় দার্শনিক পদ্ধতির প্রয়োগ ঘটিয়েছেন বারবার। এই পদ্ধতিতে একজন সমাজ গবেষক দার্শনিকের মতোই কাজ করে থাকেন। কোনো বস্তু, বিষয়, সমাজ বা ব্যক্তিকে তিনি বিশেষভাবে অনুধাবন করার চেষ্টা করেন। তার দৃষ্টিভঙ্গি একদিকে যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের উপর নিবদ্ধ থাকে, অন্যদিকে গবেষণাধীন বিষয়ের ব্যাপকতা ও সার্বজনীনতার প্রতিও তাকে সতর্ক থাকতে হয়। সেই সাথে তিনি তার দর্শনে খামখেয়ালি ফোনার স্থান না দিয়ে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির পরিচয় দেবেন বলে মনে করা হয়। ওকে, তার মানে দার্শনিক পদ্ধতিতে গবেষককে অবশ্যই কি হতে হবে? বস্তুনিষ্ঠ হতে হবে। তিনি খামখেয়ালি কোনো চিন্তাধারা দিয়ে যে পদ্ধতির কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন, সেভাবে হলে পদ্ধতির বা গবেষণার যে ফলাফল সেটা হয়তো নির্দিষ্ট বা সেটা হয়তো ভালো হবে না, গবেষণাটা হয়তো ফলপ্রসূ হবে না। যাই হোক, দার্শনিক পদ্ধতির গুরুত্ব সম্পর্কে আমাদের বাংলাদেশে সমাজবিজ্ঞানের জনক বলে পরিচিত অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিম স্যার, তিনি বলেন, পরিসংখ্যান কতগুলো নিরস তথ্যের সমাবেশ ঘটাতে পারে মাত্র। সমাজবিজ্ঞানীরা এই নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে এদের বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যা করে জীবন্ত ও অর্থবহ করে তুলবেন, এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হলো দার্শনিক পদ্ধতির। তারপরে দার্শনিক পদ্ধতির পর আমাদের যেটা আছে সেটা হলো পরীক্ষণ পদ্ধতি। তো পরীক্ষণ পদ্ধতি কোনটা আমরা সেটা দেখি। একটি সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক নিয়ে কাজ করার পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি বলা হয়। সাধারণত দুটি চলকের মধ্যাকার সম্পর্কের রূপ প্রকৃতি সম্পর্কে কোনো কল্পনা, যাচাই বা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এর একটি চলক হলো স্বাধীন, আর একটি চলক হলো অধীন, যার প্রভাব লক্ষ্য করা যায় স্বাধীন চলকটির প্রভাব লক্ষ্য করা যায় অধীন চলকের উপর। বস্তুত স্বাধীন চলক হলো নির্ভরশীল চলকের ফল। পরীক্ষণ পদ্ধতি দুই প্রকার, একটা হলো নিয়ন্ত্রিত পরিবেক্ষণ, আর একটা হলো অনিয়ন্ত্রিত পরিবেক্ষণ। পরীক্ষণ পদ্ধতির এই যে নিয়ন্ত্রিত বা অনিয়ন্ত্রিত যে পরীক্ষণ পদ্ধতি, যেভাবে পরীক্ষণ কার্যক্রম বা গবেষণা কার্য পরিচালনা করা হোক না কেন, এই পরীক্ষণ পদ্ধতির কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সাধারণ বৈশিষ্ট্য সেগুলো হলো পুনরাবৃত্তি,
তারপরে আছে চলকের পরিবর্তন ও নিয়ন্ত্রণ, বস্তুনিষ্ঠতা এবং যথার্থতা প্রতিপাদন। তো আমাদের সিলেবাস অনুযায়ী এই ছিল আমাদের পদ্ধতি সম্পর্কিত আলোচনা। আমাদের আরো আরো যদিও আরো অনেক পদ্ধতি আছে যেগুলো সমাজ বিজ্ঞানে সামাজিক গবেষণা পদ্ধতি হিসেবে পরিচিত, সামাজিক বিজ্ঞানের গবেষণার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন গুণাত্মক পদ্ধতি, সংখ্যাত্মক পদ্ধতি, আদিও বিশ্লেষণ পদ্ধতি ইত্যাদি। ওকে, তো কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু এই কয়েকটা পদ্ধতির কথা বলা আছে, সেজন্য আমরা শুধু এগুলোই আলোচনা করলাম। তাহলে আমাদের আজকে পদ্ধতি সম্পর্কিত বা আজকের আমাদের অনলাইন লেকচার এই পর্যন্ত ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার সুস্থতা কামনা করে আমরা আজকের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।